আজ জমিদার বাড়িতে খুব আনন্দের দিন। জমিদার বাবুর একমাত্র ছেলে শহর থেকে আজ বাড়ি ফিরেছে। আয় আয়, কতদিন পর বাড়িতে এলি বাছা। কেমন আছিস? খুব ভালো আছি মা, তুমি কেমন আছো? বাবা কেমন আছে? আচ্ছা, বাবা কোথায়? কই, দেখছি না তো বাবাকে। আরে বাবা যে একটু বেরিয়েছে। আয় আয়, বস। হ্যাঁ মা, এইদিকে জমিদার বাবু রতনের সাথে দেখা করে। গাছের তলায় দাঁড়িয়ে জমিদার বাবু রতনকে কিছু একটা বোঝাচ্ছিল। কিরে রতন, কেউ কিছু জানতে পারেনি তো? দেখি ব্যাপারটা যেন ধামা চাপা পড়ে যায়। আর এই নে টাকা, কেউ কিছু জানতে যেন না পারে। আরে বাবু, আপনার নুন খেয়েছি, ব্যাপারটা চাপাই থাকবে, কেউ কিছু জানতে পারবে না। আরে খোকা, তুই চলে এসেছিস বাবা? জমিদার বাবু ছেলের উদ্দেশ্যে কথা বলে ছেলের সামনে বসে। হ্যাঁ বাবা, একটু দরকার ছিল তোমার সাথে। মা নিশ্চয়ই তোমাকে বলেছে, আমিও তো তোমাকে বলেছি কয়েকবার। একটু অপেক্ষা কর বাবা, কালকে শুনছি, আজকে তো সবে এলি, একটু রেস্ট নে। আচ্ছা বাবা কিছু কথা এড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে না? মা, ও মা। কি হয়েছে? তুমি বাবাকে বলনি? হাতে বেশি সময় নেই মা। হ্যাঁ, সবই বলেছি, কিন্তু কি কিন্তু মা? তুই চিন্তা করিস না, আমি বাবার সাথে কথা বলবো। কোনো মতে এটা হতে দেওয়া যায় না, তাহলে আমার সব শেষ হয়ে যাবে, সব সব। আকাশ প্রায় ঘুমিয়ে পড়েছে। ঘড়িতে তখন 12টা বাজে। এমন সময় জানালার পাল্লাটা হঠাৎ শব্দ করে খুলে যায়, আর ভেতরে ঢোকে এক ছায়া মূর্তি। কি বিভৎস তার চেহারা! ছায়া মূর্তিটা ঝুঁকে পড়ে কিছুক্ষণ, তারপর আকাশকে ভালো করে দেখে। আকাশ, আকাশ, আসো, আকাশ আসো। ছায়া মূর্তি আস্তে আস্তে এগিয়ে চলে যায়। আকাশ মন্ত্র মুগ্ধের মতো ছায়ামূর্তির পিছন পিছন পিছু হাঁটতে থাকে। আকাশ এসো, আকাশ এসো, চলো আমার সাথে। আমাকে বিয়ে করবে না আকাশ? বিয়ে করবে না? রতন রাতের অন্ধকারে মদ খেয়ে বাড়ি ফিরছিল। এমন সময় এসে দেখতে পায় জমিদার বাবুর ছেলে রাতের অন্ধকারে নদীর দিকে যাচ্ছে। আরে ছোট বাবু, ওই দিকে যাচ্ছেন কেন? ছোট বাবু, আরে ও ছোট বাবু, দাঁড়াও, কোথায় যাচ্ছ ছোট বাবু, দাঁড়াও। রতন কিছুই দেখতে পায় না। ছোটবাবুর পিছু পিছু ছুটতে ছুটতে রতন এগিয়ে চলেছে সেই দিকে। কোথায় যাচ্ছেন ওই দিকে? রতনের ডাকে আকাশের হুঁশ ফিরে আসে। হ্যাঁ, 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 আমি রতনদা। হ্যাঁ, আমি, মানে আমি এখানে এলাম কি করে? কোথায় যাচ্ছিলেন ছোট বাবু এত রাতে? আমি তো ঘরে শুয়েছিলাম, এখানে এলাম কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না রতনদা। চলুন বাবু, চলুন। রতনদার সাথে আকাশ বাড়ি চলে আসে। পরের দিন সকালবেলা জমিদার বাবু চিন্তিত মুখে বসেছিলেন ঘরের বাইরে। আকাশ সে জমিদার বাবুকে বলে, বাবা কিছু ভাবলে? কিছু একটা করো বাবা। তোকে অত ভাবতে হবে না, আমি কাজটা সেরে দিয়েছি, তুই শুধু মন দিয়ে কাজ কর, সামনেই তোর বিয়ে। তুমি আমাকে বাঁচালে বাবা। রাতের বেলায় আকাশ জমিদার বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। হঠাৎ আকাশ দেখতে পায় ছাদের এক কোণে দাঁড়িয়েছে এক মহিলা। কে? কে ওখানে? মা? মা তো হতে পারে না। কে?
কে? আকাশ কয়েক পা ওইদিকে এগিয়ে যায়। হঠাৎ করে আকাশ একটা গুনগুন শব্দ শুনতে পায়। আমাকে বিয়ে করবে না আকাশ, বিয়ে করবে না, বিয়ে করো, নয়তো সব শেষ হয়ে যাবে। কে? কে তুমি? সাদা কাপড় পরিহিতা মহিলাটা হঠাৎ করে আকাশের সামনে ঘুরে দাঁড়ায়। আকাশ সঙ্গে সঙ্গে মহিলাটিকে দেখে সম্মোহিত হয়ে পড়ে আর মহিলাটির পিছু পিছু যেতে শুরু করে আকাশ। আকাশ হাঁটতে হাঁটতে পৌঁছায় গ্রামের একটা মন্দিরের সামনে। রাত তখন 8টা হবে। হঠাৎ করে সেই সাদা কাপড় পরিহিতা মহিলাটা উধাও হয়ে যায় আর আকাশের জ্ঞান হুঁশ ফিরে আসে। আরে, আমি এখানে কি করছি? আমি এখানে এলাম কি করে? কি হচ্ছে আমার সাথে এসব? কিন্তু সে অনবরত শুনতে পায় খুব চেনা পরিচিত মহিলার কণ্ঠ। আমাকে বিয়ে করো আকাশ, আমাকে বিয়ে করো। আকাশ খুব ভয় পেয়ে যায়। গ্রামের ওই মন্দির থেকে অন্ধকার রাতে একা একা হেঁটে বাড়ি ফিরে আসে আকাশ। আকাশ, কিছু একটা করো, আমাকে বিয়ে করো। আমি মা হতে চলেছি আকাশ। কয়েকদিন পর সবাই জানতে পেরে যাবে আর তখন সবাই আমাকে ছিছি করবে। না, এটা হতে পারে না। কি হতে পারে না? একই সাংঘাতিক ব্যাপার। হতে পারে না, এটা সম্ভব নয়। না না, আমার এত বড় ভুল কি করে হলো? আমাকে খুব ঠান্ডা মাথায় এটা ভাবতে হবে, নয়তো বাড়ির মান সম্মান সব জলে চলে যাবে। কালকে আমি শহরে যাব, কয়েকদিন পর ফিরে আসব, তারপরেই তোমাকে এসে আমি বিয়ে করব। সত্যি আমাকে বিয়ে করবে তো আকাশ? রতন, রতন, এদিকে এসো। হ্যাঁ বাবু, বলেন। রতনদা, ভালো করে কাজটা করতে পারলে অনেক টাকা পাবে। হ্যাঁ বাবু, হ্যাঁ। যা যা করতে বললাম সেটা করে দিও। ঠিক আছে বাবু, আপনাকে চিন্তা করতে হবে না। আর কোনো প্রমাণও রাখবে না। আমার সাথে এসব কি হচ্ছে? কেন হচ্ছে? আকাশ খাটে শুয়ে ভাবছিল। হঠাৎ দেখে ঘরের কোণে এক ছায়ামূর্তি। কবিতা, কবিতা, তুমি তো। হ্যাঁ, আমি আমি মারা গেছি। কেন করলে এটা আকাশ? তোমার সন্তান ছিল আমার পেটে, আমাকে কেন হত্যা করলে? আমি না, মানে তুমি এখানে কি করে? সবটাই কি নাটক ছিল আকাশ? শুধুমাত্র শরীরের লোক? কি আছে এই শরীরে? কিছুই তো নেই, আসল তো মন। আকাশ ভীষণ ভয় পেয়ে যায়। কবিতা আর সে বিভৎস রূপে হাসতে হাসতে ফুটে ওঠে, চোখগুলো দপ দপ করে জ্বলে ওঠে। বিয়ে করবে না আমায় তাহলে? কবিতা আকাশের দিকে আস্তে আস্তে এগিয়ে আসে। বাবা, বাবা, চিৎকার করে ওঠে আকাশ, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। এইদিকে সেই কবিতার প্রেত আকাশের গলা টিপে ধরে। কেন করলে আমার সাথে এটা? আমি তো সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি কি না? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আকাশ তার সমস্ত শক্তি দিয়ে একবার জোরে চিৎকার করে ওঠে, আর চিৎকার শুনে ঘরের ভেতরে প্রবেশ করে জমিদার বাবু। আকাশ, আকাশ, কি কি- কি হয়েছে? জমিদার বাবু দেখে চোখের সামনে দাঁড়িয়ে আছে কবিতার প্রেত, যাকে কিছুদিন আগে এই জমিদার বাড়িতে ডেকে এনে মেরেছিল, জমিদার বাড়ির বাগানে পুঁতে রেখেছিল। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমি বারবার করে তোমাকে বারণ করেছিলাম, কেউ তখন আমার কথা শুনলে না। আমার ছেলেটাকে ছেড়ে দাও, তুমি আমার ছেলেটাকে ছেড়ে দাও। একটা
একটা মেয়ে হয়ে কি করে পারলেন? আপনি একটা মেয়ের সর্বনাশ দেখতে? আপনিও তো মা। আমি মা হতে যাচ্ছিলাম, মা হতে চেয়েছিলাম, আপনারা কেউ হতে দেননি। আপনাদের কাউকে আমি ছাড়বো না। আমি আমার ছেলের স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি, তোমার কাছে আঁচল পেতে আমি ভিক্ষা চাইছি। ক্ষমা করে দাও এদের, ক্ষমা করে দাও। প্রেমিকা হিসেবে ক্ষমা করে দিতে পারলেও মা হিসেবে আমি ক্ষমা করে দিতে পারবো না। কোনো মা তার সন্তানের খুনিকে ক্ষমা করতে পারে না, এটা সম্ভব নয়। ছেড়ে দাও, ছেড়ে দাও এদের। আমি তোমার দুটো পায়ে পড়ি, ছেড়ে দাও, ছেড়ে দাও এদের। কবিতা তখনও আকাশের গলা টিপে রয়েছে। এদিকে আকাশের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। জমিদার বাবু ভয়ে দুবা পিছিয়ে গেলেন। আস্তে আস্তে আকাশের দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। আকাশ, আকাশ, আকাশ। আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে ছেড়ে দাও। কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে দেব। কাউকে ছাড়বো না। জমিদার বাবুর গলাটা টিপে ধরে কবিতার অতৃপ্ত আত্মা জমিদার বাবুর নিঃশ্বাস নিতে পারে না, দম বন্ধ হয়ে আসে। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। কবিতা তাকে জোর করে ঠেলে দেয়। জমিদারকে নিয়ে খুব জোরে দেয়ালের সাথে ধাক্কা খায় আর মাথায় খুব জোরে আঘাত পায়। আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেলে। কবিতা তার হাতটা আলগা করে দেয়। তারপরে ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে সেই বাগানে চলে যায়, যেখানে তাকে সকলে মিলে পুঁতে রেখেছিল। পরের দিন সকালবেলা রতনদার মৃতদেহ পুরো ভাসতে দেখা গেল। সবাই ভেবেছে মদ খেয়ে কোনো কারণে পুকুরে পড়ে গেছিল, তারপরেই এই রতনদার মৃত্যু। জমিদার বাড়িতে ঢুকেই সকলে জমিদার বাবুদের তিনজনের লাশ দেখতে পায়। কেউ জানতেও পারে না জমিদার বাবুর বাড়ির তিনজন কিভাবে মারা গেল। গোটা গ্রামবাসীর কাছে একটা রহস্য রয়ে গেছে। এটা কিন্তু অনেকেই জমিদার বাবুর বাড়ির ছাদে একজন মহিলাকে সাদা কাপড় পরে রাতেতে ঘুরতে দেখেছে।